সবাইকে আবারও স্বাগতম আরএস এডুকেশন জি তে। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে যে পার্টিকেল ফিজিক্স। তো পার্টিকেল ফিজিক্স মানে হচ্ছে কণা পদার্থবিদ্যা, মানে হচ্ছে কণা পদার্থবিদ্যা, কণা পদার্থবিদ্যা। তো দেখুন, আমরা জানি যে যে কোনো একটি পদার্থ বলতে কি বোঝাচ্ছে, কোনো একটি পদার্থ বলতে যে কোনো একটি বস্তুকে বোঝায়। ধরুন একটি বস্তু, এই বস্তুটি কী দ্বারা তৈরি হয়েছে, এই বস্তুকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে এই বস্তুটি হলো অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত, অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত। কী ধরনের কণা? মৌলিক কণার সমন্বয়ে গঠিত। সেই কণাগুলো কী হতে পারে? কণাগুলো হতে পারে ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। তো প্রকৃতপক্ষে এদেরকে আমরা মৌলিক কণা বলছি, কিন্তু সত্যিকার অর্থে যে তারা মৌলিক কণা নয়, শুধুমাত্র ইলেকট্রন ছাড়া, এখানে শুধুমাত্র ইলেকট্রন ছাড়া প্রোটন এবং নিউট্রন মৌলিক কণা হতে পারে না। এবং এইগুলো দ্বারাই সমস্ত বিশ্বটা তৈরি হয়নি। যার অধিকাংশ যেসব কণাগুলো দ্বারা তৈরি হয়ে থাকে সেগুলোকেই সাধারণত বলছি যে আমরা মৌলিক কণা। তো এই মৌলিক কণার দেখতে গেলে আমরা দেখতে পাই যে এই পার্টিকেলসকে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি। পার্টিকেলসগুলোকে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি, যার মধ্যে রয়েছে এই পার্টিকেলকে যদি আমরা দুইটা ভাগে বিভক্ত করি তাহলে একদিকে পাবো আমরা ফার্মিয়ন, একদিকে যে কণাগুলো হয়ে থাকে সেগুলোকে বলা হচ্ছে ফার্মিয়ন, আর অন্য যেসব কণাগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা বলছি বোসন। তো এই ফার্মিয়ন আসলে কোনগুলো? ফার্মিয়ন কোনগুলো? তো ফার্মিয়ন হচ্ছে যারা ম্যাটার তৈরি করে থাকে। ফার্মিয়ন কোনগুলো? ফার্মিয়ন হচ্ছে যারা ম্যাটার তৈরি করে, অর্থাৎ পদার্থ তৈরি করে। ম্যাটার তৈরি করে যে সকল কণা তাদেরকে বলা হচ্ছে ফার্মিয়ন। আর বোসন সাধারণত দায়ী হচ্ছে আমরা যেসব ফোর্স পেয়ে থাকি বা বল পেয়ে থাকি, এই বলগুলোর জন্য দায়ী যে কণাগুলো তাদেরকে বলা হচ্ছে বোসন কণা, ফোর্স। তো এখানে ফার্মিয়নগুলো আসলে ম্যাটার তৈরির জন্য দায়ী হয়ে থাকে, আর বোসনগুলো হয়ে থাকে বলের জন্য। তো এখান থেকে আমরা দেখতে পারি ফার্মিয়নকে আবার দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। ফার্মিয়নের একটি ভাগ হচ্ছে আমরা দেখে নিলাম, আর একটি ভাগ হচ্ছে একটি ভাগ হচ্ছে আপনার কোয়ার্কস, আর অন্যদিকে যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে ল্যাপটন। কোয়ার্কগুলো আনস্টেবল। কোয়ার্ক যে কণাগুলো তারা বেসিক্যালি আনস্টেবল থাকে। ওরা কি থাকে? আনস্টেবল। ওরা আনস্টেবল থাকে, তাই তারা হাইড্রোজেন গঠন করে। কোয়ার্কসগুলো আনস্টেবল, তাই তারা ম্যাটার গঠনে অংশগ্রহণ করে এবং তার আগে তারা হাইড্রোজেন গঠন করে। তো আমরা হাইড্রোজেন নিয়ে পরবর্তীতে কথা বলবো এগুলো নিয়ে। তো হাইড্রোজেন দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটি হচ্ছে আপনার ম্যাসন্স, আর অন্য যেটি হয়ে থাকে সেটিকে বলা হয় বায়ন্স। তো এই দিক থেকে আমরা দেখতে পাই যে বায়ন্স থেকে আমরা দুটি ধরনের কণা পাচ্ছি, মৌলিক কণা। সেটি হচ্ছে যে এক হচ্ছে প্রোটন, আমাদের চিরচেনা প্রোটন, এবং আরেকটি যেটি হচ্ছে সেটি হচ্ছে নিউট্রন। তো নিউট্রনে থাকে বেসিক্যালি দুইটি আর্ক কোয়ার্ক এবং একটি
ডাউন কোয়ার্ক। এই দুইটি আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক নিয়ে প্রোটন তৈরি হয়ে থাকে, যাদের মানের উপর নির্ভর করে অর্থাৎ চার্জের উপর নির্ভর করে প্রোটনের চার্জের মান হয়ে থাকে +1 এবং নিউট্রনে থাকে দুইটি ডাউন কোয়ার্ক এবং একটি আপ কোয়ার্ক। এদের উপর নির্ভর করে এই নিউট্রনের মান হয়ে থাকে 0, অর্থাৎ চার্জের মান হয়ে থাকে 0। এখন আমরা যদি দেখতে পাই ল্যাপটনের দিকে, ল্যাপটন কি করছে তাহলে? ল্যাপটনের মধ্যে থেকে আমরা আরেকটি কণা পাচ্ছি যেটা আমাদের খুবই পরিচিত কণা, সেটা হচ্ছে ইলেকট্রন। ল্যাপটন থেকে পাচ্ছি আমরা ইলেকট্রন, আরও পাচ্ছি নিউট্রিনো। তো নিউট্রিনোর মধ্যে একটি যেটি আছে টাউ নিউট্রিনো, অন্যটা হচ্ছে টাউ। অপরদিকে ফোর্সের জন্য যে সকল কণাগুলো দায়ী হয়ে থাকে তার মধ্যে থেকে আমরা যেগুলো পাচ্ছিলাম সেটা হচ্ছে যে বুজন। বুজনের মধ্যে যে আমরা পাচ্ছি প্রথমত ফোটন কণা। ফোটন ফোটন বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এর জন্য দায়ী। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে WZ বুজন, এটা মূলত উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য দায়ী হয়ে থাকে। তার মধ্যে আরও রয়েছে যে গ্লুয়ন, গ্লুয়ন্সগুলো সাধারণত স্ট্রং নিউক্লিয়ার ফোর্স তৈরি করে থাকে। এবং তার মধ্যে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে আমাদের গ্র্যাভিটন। গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এমতো অবস্থা থেকে আমরা বলতে পারতেছি যে আমাদের এই ফোর্সের জন্য যে সকল কণাগুলো দায়ী হয় তাদেরকে বলা হচ্ছে বুজন কণা, এবং এর মধ্যে রয়েছে প্রোটন, WZ বুজন, গ্লুয়ন অ্যান্ড হচ্ছে গ্র্যাভিটন। তো এই ফোটন মূলত ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করে থাকে, যে জন্য দায়ী হয়ে থাকে সেটি হচ্ছে ফোটন। এবং WZ বুজন উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য দায়ী, এবং গ্লুয়ন কণাগুলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য দায়ী। এবং যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে কণাটি সেটি এখন পর্যন্ত আমাদের হাইপোথিসিসের মধ্যে রয়ে গিয়েছে, তাকে এখন পর্যন্ত নির্ণয় করা যায়নি এবং এগুলোকে নির্ণয় করা হচ্ছে। তো প্রকৃতপক্ষে দেখা গেল যে এখানে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন মৌলিক কণা নয়। এর মধ্যে থেকে ইলেকট্রন শুধুমাত্র একটি মৌলিক কণা বলা যাচ্ছে, কিন্তু প্রোটন এবং নিউট্রনকে মৌলিক কণা বলা যাচ্ছে না, কারণ তারা কোয়ার্ক দ্বারা তৈরি থাকে। তো এখন আমরা দেখতে চাইব যে এই প্রোটনের চার্জ +1 কেন হয়ে থাকে, সেটি যদি আমরা দেখতে চাই তাহলে শুনুন দেখেন প্রোটনের চার্জ কেন পজিটিভ হয়। প্রোটনের মধ্যে কি কি আছে? প্রোটনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক মিলে হচ্ছে। তো আপ কোয়ার্কের ভ্যালু আমরা যদি আর্ক কোয়ার্কের ভ্যালুটি দেখি, আর্ক কোয়ার্কের যে চার্জ বহন করে থাকে সেটা হচ্ছে 3/2
পজিটিভ এবং ডাউন কোয়ার্ক বহন করে থাকে -1/3। তো একে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে পজিটিভ 2/3 প্লাস 2/3 প্লাস -1/3, একে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে +1। ঠিক সেমভাবে নিউট্রনের বেলায় যদি আমরা দেখতে চাই, নিউট্রনে আমরা দেখতে পাচ্ছি দুইটি ডাউন কোয়ার্ক এবং একটি আপ কোয়ার্ক নিয়ে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে যে 1/3 প্লাস -1/3 প্লাস 2/3, একে আমরা ক্যালকুলেশন করলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে 0, অর্থাৎ নিউটনের চার্জ 0। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে কণাগুলোর মান। এবং তার পাশাপাশি আমাদের যে এখানে যেতগুলো কণা দেখলাম তার মধ্যে আরেকটি কণা আমাদের রয়ে গিয়েছে যেটা শক্তির জন্য দায়ী হয়ে থাকে, তা হচ্ছে হিগস বোসন কণা। হিগস বোসন কণা মূলত শক্তির জন্য দায়ী হয়ে থাকে, হিগস বোসন। অপর আরেকটি কণা রয়েছে সেটি হচ্ছে হিগস বোসন। হিগস বোসন পার্টিকেল, যা বেসিক্যালি শক্তির জন্য দায়ী হয়ে থাকে। এখন মহাবিশ্ব সম্পূর্ণভাবে যদিও এই কণাগুলো তৈরি হয়ে থাকে, কিন্তু মহাবিশ্বের ম্যাক্সিমাম জায়গা হচ্ছে যে অন্ধকারটা আসলে কি কণার জন্য দায়ী, সেই অন্ধকারটি দায়ীর জন্য যে কণাটা দায়ী করা হচ্ছে সেটা হচ্ছে নিউট্রিয়ন, যা এখন পর্যন্ত হাইপোথিসিসের মধ্যে রয়ে গিয়েছে, যাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় তাকে বলা হচ্ছে স্টেরাইল নিউট্রিয়ন। তো স্টেরাইল নিউট্রিয়নটা পেয়ে গেলেই আমরা আমাদের মহাবিশ্ব সম্পর্কে অনেক তথ্য জানতে পারবো। তো এই কণাগুলো বেসিক্যালি আলোচনা করা হচ্ছে যে কোয়ান্টাম লেভেলে। তো এখান থেকে কোয়ান্টাম, এই কণাগুলো আলোচনা হচ্ছে কোথায়? এই কণাগুলো আলোচনা হচ্ছে যে কোয়ান্টামে সেগুলোকে আলোচনা করা হচ্ছে। তো আপনারা জানেন যে কোয়ান্টামে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র কণাগুলো সমূহ নিয়ে আলোচনা করা হয়, অত্যন্ত ক্ষুদ্র কণা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আর অন্যদিকে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের ক্লাসিক্যাল বা চিরায়িত নিউটনীয় এবং ক্লাসিক্যাল বলা হয়। ক্লাসিক্যালের মধ্যে যে বিষয়গুলি না চলে সেটা হচ্ছে বৃহত্তর বস্তু বা বৃহত্তম বস্তুসমূহ নিয়ে কথা বলা হয়ে থাকে। তো এই কোয়ান্টাম এবং ক্লাসিক্যালের যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলোকে একত্রিত করে নতুন একটি থিওরি তৈরি করা হয়েছে, যাকে বলা হচ্ছে স্ট্রিং থিওরি। কোয়ান্টাম এবং ক্লাসিক্যাল এই দুটি মিলে যেটি তৈরি করা হচ্ছে, যে থিওরিটা তৈরি করেছে স্ট্রিং থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ দুইটিকে মিলে আমরা স্ট্রিং থিওরি নিয়ে কথা বলা হয়েছে। তো পার্টিকেল ফিজিক্সের এবং ক্লাসিক্যাল ফিজিক্স উভয়ই মিলে তৈরি করা হয়েছে। যে থিওরিগুলো মিলে তৈরি করা যায় সেটা হচ্ছে স্ট্রিং থিওরি, সেটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। স্ট্রিং থিওরি কি, স্ট্রিং থিওরি কীভাবে কাজ করছে, তার আগে আমাদেরকে এই ক্লাসিক্যাল মেকানিজম এবং কোয়ান্টাম মেকানিজম সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তো এইটি ছিল আমাদের স্ট্যান্ডার্ড টেবিলের অ্যাকচুয়ালি একটি পার্ট। তো এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেবিল। এই স্ট্যান্ডার্ড টেবিলের মধ্যে দেখুন কী কী দেওয়া আছে। যে আর্ব আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এই যে কোয়ার্কগুলো হচ্ছে প্রত্যেকটাকে 6টি ভাগে বিভক্ত এবং তাদের প্রত্যেকে কিন্তু এন্টি পার্ট রয়েছে, এন্টি পার্টিকেল যেগুলো বলা হচ্ছে এন্টি পার্টিকেল। তো কোয়ার্ক হচ্ছে আপ কোয়ার্ক, চাম কোয়ার্ক, টপ এবং ডাউন কোয়ার্ক, স্ট্যান্ড কোয়ার্ক এবং বটম কোয়ার্ক। এবং ল্যাপটন কণাগুলোর মধ্যে দেখুন ইলেকট্রন, মিওন, টাউ, ইলেকট্রন নিউট্রিনো, মিওন নিউট্রন এবং টাউ নিউট্রিনো, এরাই সাধারণত ভরের জন্য দায়ী হয়ে আছেন। এবং এখানে দেখুন গ্লুয়ন, ফোটন, বোসন এবং জেড বোসন এবং ডাব্লিউ বোসন
ওদেরকে বলা হচ্ছে বুজন। এবং দেখুন এখানে আরেকটি দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে হিগস বুজন। হিগস বুজন কণা মূলত শক্তির জন্য দায়ী হয়ে থাকে এবং এই প্রত্যেকটা পার্টিকেলেরই কিন্তু অ্যান্টি পার্টিকেল রয়েছে, প্রত্যেকটি পার্টিকেলই অ্যান্টি পার্টিকেল রয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাসটি। এইখানে পার্টিকেল সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। সো আপনারা ভালো করে একটু দেখবেন ক্লাসটি, এবং আমি এই ফাইলটি দিয়ে দিব, যাদের যাদের প্রয়োজন ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।